আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ক্লাসে জয়েন দিছো কিনা একটু জানাও। সব কিছু শোনা যাইতেছে কিনা ঠিকঠাক মতো? আচ্ছা, পুরো ইউনিট পড়তে পারো না, যতটুকু পড়া হয়েছে এনাফ, তারপরে ধীরে ধীরে পড়ে নিবা। এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আছে আমরা ওইগুলো সলভ করার চেষ্টা করব। আর একটা বিষয়ে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, আমাদের কিন্তু মেইন ক্লাস যেটা হয়ে গেছে ওইটাই একমাত্র ক্লাস আসল। তার বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই। মেইন ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ছি, যতটুকু পড়ছি, ওইটাই মোর দেন এনাফ। তাহলে কমপ্লিশন ক্লাসগুলো কেন দেওয়া হইতেছে? কমপ্লিশন ক্লাসগুলো দেওয়া হইতেছে তোমাদের একটা এক্সট্রা বেনিফিট হিসাবে, যে অনেকের হয়তো অনেক জায়গায় প্রবলেম থাকতে পারে, অনেকেই, সবাই তো আর সমানভাবে বুঝতে পারে না। তো যাদের শুধুমাত্র প্রবলেম আছে তাদের জন্য কমপ্লিশন ক্লাস। কমপ্লিশন ক্লাস কিন্তু সবার জন্য না। যেটা মেইন ক্লাস হয়ে গেছে, রাজীব ভাই যেটা নিছে, ওইটাই কিন্তু মোর দেন এনাফ। সো যাদের প্রবলেম আছে শুধু তারাই ক্লাস করো। এমন ভাবার দরকার নাই যে মেইন ক্লাস করার পরে আমাদের আমাদের আবার হচ্ছে কমপ্লিশন করা আবশ্যক, এরকম কিছুই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মেইনলি আমাদের যে কমপ্লিশন ক্লাসগুলো, এগুলোতে তোমাদের প্রবলেম সলভিং করবো, যাদের অনেক বেশি কনফিউশন আছে তাদের নিয়ে। ঠিক না? মেইন ক্লাস কিন্তু হয়ে গেছে। সো এটা সবসময় মাথায় রাখবা, কখনোই এরকম ভাববা না যে দুইটা ক্লাসই আবশ্যক। যেটা মেইন ক্লাস ওইটাই আবশ্যক, অ্যান্ড ওইটা পড়লে, ওইটা করলে, ওইটাই ভাইয়া যে যে টপিক পড়াইছে ওই টপিক অনুসরণ করলেই এনাফ। আর বেশি কিছুই লাগবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাই ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা হচ্ছে টপিক শুরু করি। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো জানাও। তো টপিক শুরু করার আগে তোমাদের একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই আমি, বুঝছো? ভ্যাকসিন থেকে আমাদের এই যে টোটাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে ভ্যাকসিন আর অ্যান্টিবডি। ঠিক আছে, তোমাদের অনেকের অনেক প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করে দিব। ভ্যাকসিন নিয়ে অনেকে কোশ্চেন করছো। যারা ভ্যাকসিন নিয়ে কোশ্চেন করছো তাদের বলতে চাই যে ভাইয়া কিন্তু ক্লাসে ভ্যাকসিনটা বেশ ভালো করেই পড়াইছিল। তো তোমরা যদি একটু রিপিট করে দেখতা তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যেত। বাট তাও যেহেতু কোশ্চেন করছো, অবশ্যই আমরা অ্যান্সার দিব। সো ভ্যাকসিন তোমরা কতটুকু বুঝছো, বা আহ, আদৌ বুঝছো কি না এটা বোঝার জন্য তোমার একটা কোশ্চেন দিব, জাস্ট ওই কোশ্চেনটা অ্যান্সার করবা তোমরা সবাই। ঠিক আছে? তো চলো কোশ্চেনটা দেখি। কোশ্চেন আমি লিখে রাখছি মাত্রই। সো এই হচ্ছে কোশ্চেন, যে জীবাণু নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি? অপশন এ নিষ্ক্রিয়, অপশন বি শক্তিহ্রাস, অপশন সি অণুবন্ধী এবং অপশন ডি টক্সয়েড। অ্যান্সার কি হবে এটা হচ্ছে কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অ্যান্সার জানাও, অ্যান্সার জানাও। এ, এ দুইজন বলতে, তিনজন বলছে এ। আচ্ছা, বি নাম্বার বলছে অনেকে, ডি নাম্বার বলছে কয়েকজন। সো সবাই হচ্ছে ভাগ হয়ে গেছে, একমাত্র সি নাম্বারই কেউ বলে নাই। সো আসলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। তোমরা এ কি দেখে অ্যান্সার করছো আমি জানি। সো শুরুতেই ছিল যে নিষ্ক্রিয়, এই ওয়ার্ডটা দেখা তোমরা ভাবছো এ নাম্বার অ্যান্সার। যারা বি অ্যান্সার করছো তারা আসলে কি দেখে অ্যান্সার করছো আমি জানি না, বাট সঠিক অ্যান্সার কিন্তু ডি। দেখো, নিষ্ক্রিয় শব্দটা এই জায়গায় মেইন না,
বিষাক্ত পদার্থ থেকে তৈরি হয়েছে। সো বিষাক্ত পদার্থ মানে কি? টক্সিন। সো এই টক্সিন থেকে যে ভ্যাকসিন তৈরি হয়েছে তার নাম হচ্ছে টক্সয়েড। সো আসলে অ্যান্সার কিন্তু হবে ডি, নট এ নাম্বার। সো এই কোশ্চেনটা অনেকেই গোলায় ফেলে, প্রবলেম হয়, এই কারণে কিন্তু এই কোশ্চেনটা দিয়ে একটু টেস্ট করলাম যে তোমরা সবাই ভ্যাকসিন ঠিকঠাক মতো বুঝছো কিনা। ঠিক আছে, সো অনেকেই বুঝছো, খুব ভালো, অনেকেরই হচ্ছে একটু প্রবলেম আছে, ঠিক হয়ে যাবে, প্যারা নেই। সো এখন হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলোতে আমরা ফোকাস করি। ঠিক আছে, যে তোমাদের কি কি কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো করো। অ্যান্ড আচ্ছা, একজন একটা কোশ্চেন করতেছো যে ভাই রাজীব ভাইয়ের বলছিল যে জীবাণু আসলে আমাদের বডি আমাদের টেম্পারেচার বাড়ায় দেয়। সো টেম্পারেচার কেন বাড়ায়? টেম্পারেচার বাড়ায় যেন জীবাণু ঠিকঠাক মতো কাজ না করতে পারে, জ্বর আসে আমাদের। সো তারপরে আমরা আবার কি করি? তারপরে আমরা আবার হচ্ছে প্যারাসিটামল খাই কিংবা বিভিন্ন ওষুধ খাই জ্বর কমানোর জন্য। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে তাওয়া গরম থাকলেই তো জীবাণু কাজ করতে পারতেছে না, তাইলে তাওয়া কেন আমরা ঠান্ডা করতেছি, ঠিক না? তো কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন। কিন্তু দেখো, যখন জ্বর আসছে তার মানে কি? তার মানে আমাদের বডিতে কোনো না কোনো জীবাণুর অনুপ্রবেশ হয়েছে। সো জ্বরের মাধ্যমে তো ওইটারে স্থগিত করার চেষ্টা করবেই, নিষ্ক্রিয় করার চেষ্টা করবেই। বাট এমন অনেক কেসই আছে যে জায়গায় অনেক বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায় যে জ্বর দিয়েও ঠিকঠাক মতো জীবাণুরা নিষ্ক্রিয় করা যায় না। যেমন এর খুব ভালো একটা উদাহরণ হচ্ছে টাইফয়েড। সো দেখো, টাইফয়েডেও কিন্তু আমাদের জ্বর আসে, বাট মেইন প্রবলেম হয় কি? এই যে সালমোনেলা টাইফি, এটা দিয়ে যে জ্বরটা আসে, পেটের ভিতরে অনেক ক্ষত সৃষ্টি হয়ে যায়। সো জ্বর দিয়ে কিন্তু এই ক্ষত সারাইতে পারবে না, সো তার জন্য তোমার মেডিসিন খাওয়াই লাগবে। সো আমরা একটা ব্যবস্থা নেই আগে থেকেই, যেন খুব বাজে কোনো সিচুয়েশন না তৈরি হয়। তো জ্বর আসছে মানে আমার বডিতে কোনো না কোনো তো জীবাণু আসছে, তো জীবাণুরে আমরা নিষ্ক্রিয় করার জন্য হচ্ছে আগে থেকেই ওষুধ খাই। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে যে অনেক পড়াশোনা করে এক্সাম দিয়েও হচ্ছে ভালো হয় না, এক্সাম ডিমোটিভেটেড হয়ে যাও। দেখো, পড়াশোনা কিন্তু মানে একমাত্র কি না, শুধু পড়লেই হবে না। মেডিকেলে অ্যাডমিশন টেস্টে যদি তুমি ভালো করতে চাও, তোমার যত বেশি সম্ভব প্র্যাকটিস করা লাগবে। সো তুমি এক্সাম দেওয়ার আগে, বই পড়ার পরে এবং এক্সাম দেওয়ার আগে মাঝখানের সময়টুকুতে যত বেশি সম্ভব প্র্যাকটিস করবা। কারণ যত প্র্যাকটিস করবা তত তোমার মাথায় আইডিয়া আসবে যে কোন কোন ওরিয়েন্টেশন থেকে আসলে কোশ্চেন আসতে পারে। সো তুমি যত ওরিয়েন্টেশন জানবা, তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার করার প্রবাবিলিটি তত বেড়ে যাবে। সো তুমি তত ইজিলি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। সো বেশি বেশি প্র্যাকটিস করো। হ্যাঁ, নিউ ভার্সনে দাগানো বই পাবা, তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা আসলে কাজ করা হচ্ছে ওর উপরে, শীঘ্রই কাল পরশুর মধ্যে পেয়ে যাও। পড়ালেখা প্লাস ক্লাস করে হচ্ছে না, এই কারণ হচ্ছে আমাদের কি, পড়ালেখা প্লাস সরি ক্লাসের পাশাপাশি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, এখন দেখি আমরা আচ্ছা, এই জায়গা থেকে আমাদের তোমাদের যে কোশ্চেনগুলো আছে, সো ওই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করব। বাট তার আগে আমাদের বই থেকেও কিছু এক্সট্রা ইনফরমেশন জানা লাগবে, যে এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজমল স্যারের বইতে খুব ভালোভাবে দেওয়া নেই। আমরা ওইগুলো নিয়ে একটু দেখব এবং তোমাদের যে প্রবলেমগুলো ছিল ওইটাও আমরা হচ্ছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো দেখি। দেখো, এই জায়গায় যে জিনিসটা আমাদের জানা লাগবে যে ম্যাক্রোফেজ কোষ বিভিন্ন ধরনের হইতে পারে। কোন জায়গায় ম্যাক্রোফেজ কোষ কী ধরনের, তার নাম কি, এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। যেমন দেখো, ধরি যকৃতের ম্যাক্রোফেজ কি? কুফার কোষ। এই কোশ্চেনটা মেডিকেলে অলরেডি 3-4 বার চলে আসছে, তার মানে বুঝতেইছো কত গুরুত্বপূর্ণ। তারপরে অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা গ্রন্থির জালকোষ, মানে জাল করে আছে রেটিকুলার সেল, ওই জায়গায় যে ম্যাক্রোফেজ, তার নাম কি? তার নাম হচ্ছে হিস্টিওসাইট। তারপরে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলাইতে থাকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ঠিক আছে, তারপরে অস্থির অস্টিওক্লাস্ট, অর্থাৎ আমাদের যে বোন, হাড্ডিতে থাকে হচ্ছে অস্টিওক্লাস্ট। তারপরে বৃক্ক কিংবা কিডনিতে থাকে মেসানজিয়াল কোষ এবং মস্তিষ্ক থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ।
সো এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মাজেদা ম্যামের বই। মাজেদা ম্যামের বই থেকে কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন এর আগের বছরগুলোতে আমরা দেখছি 21 সালে 22 সালে কোশ্চেন আসছে, এই কারণে কিন্তু মাজেদা ম্যামের বই চুজ করা হয়েছে আজকে এক্সট্রা রাইটারের বই হিসাবে, ঠিক আছে। হ্যাঁ দেখাবো, তোমাদের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো শীঘ্রই। আগে হচ্ছে আমরা বই থেকে যাই, ঠিক না, বইয়ের যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়ার কথা ছিল ওইগুলো দিয়ে নেই। আচ্ছা তারপরে দেখো অনাক্রম সরি অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত অঙ্গ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বা প্রাথমিক লিম্ফয়েড অর্গান, এবং আরেকটা হচ্ছে গৌণ লিম্ফয়েড অর্গান। এটা কিন্তু আজমল স্যারের বইতে দেওয়া নাই, এই কারণে এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেটা, তার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় বা জেনারেটিভ, সেন্ট্রাল অর জেনারেটিভ লিম্ফয়েড অর্গান, যেমন কি থাইমাস গ্রন্থি এবং বোন ম্যারো, অস্থিমজ্জা এবং লসিকা। আর গৌণ লিম্ফয়েড অর্গান বা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোনগুলা, তার মধ্যে আছে হচ্ছে প্লিহা বা স্প্লিন, লসিকা গ্রন্থি, অ্যাডিনয়েড গ্রন্থি, টনসিল এবং অ্যাপেন্ডিক্স। এদের প্রান্তীয় লিম্ফয়েড অর্গান নামেও ডাকা হয়, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা অনেকেই হচ্ছে কোশ্চেন করতেছিল যে ভাই ধাঙর কোষ কি। সো ধাঙর শব্দের অর্থ কি, এর আগে আমরা দেখি। ধাঙর মানে হচ্ছে স্ক্যাভেঞ্জার, স্ক্যাভেঞ্জার। সো স্ক্যাভেঞ্জার মানে কি, যে ময়লা পরিষ্কার করে বা আবর্জনা পরিষ্কার করে, ঠিক না, আবর্জনা পরিষ্কার করে। যেমন আমরা কি জানি স্ক্যাভেঞ্জার বার্ড কোনটা, স্ক্যাভেঞ্জার বার্ড হচ্ছে আমাদের কাক, কাক হচ্ছে আমাদের আবর্জনা পরিষ্কার করে। ঠিক সেরকম আমাদের যে ফ্যাগোসাইট আছে, ফ্যাগোসাইট কি কি আছে বলো তো। ফ্যাগোসাইট দুইটা, কি কি ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, ঠিক না। সো এই যে ফ্যাগোসাইট, এই ফ্যাগোসাইটগুলো কি করে, আমাদের বডিতে যখন জীবাণু আসে ওই জীবাণুগুলারে ধ্বংস করে বডি থেকে সরায় দেয়, আবর্জনা মুক্ত করে। জীবাণুগুলো কি আমাদের বডিতে আবর্জনা না, এগুলো থাকলে তো আমরা সুস্থ থাকতে পারবো না। সো এই আবর্জনাগুলারে যেহেতু সরায় দিতেছে, এই কারণে এদের বলা হইতেছে স্ক্যাভেঞ্জার সেল বা ধাঙর। বুঝতে পারছো ধাঙর সম্পর্কে। ধাঙর কোষ সম্পর্কে বুঝতে পারছো। আচ্ছা তারপরে একজন কোশ্চেন করছে যে ভাই সাইটোটক্সিসিটি কি, এটা বোঝো নাই। সাইটোটক্সিসিটি বা কোষ বিধ্বংসী প্রক্রিয়া। বুঝতে পারছো কিনা জানাইও আগেরটা। আচ্ছা সাইটোটক্সিসিটি কি, এই জায়গায় ধরি। তো তার আগে তোমাদের অনেকেরই কনফিউশন ছিল, যেটা কোশ্চেন করছো যে অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি, এটা তোমরা বুঝো না। সো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে কথা বলি। অ্যান্টিজেন হচ্ছে ধরো তোমার বডিতে বাইরে থেকে কোনো পদার্থ প্রবেশ করলো যেটা আমাদের জন্য ক্ষতিকর,
ধরো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো যখন আমাদের বডিতে প্রবেশ করতেছে তখন আমরা ওটারে বলতেছি অ্যান্টিজেন। সো সাপোজ এই হচ্ছে আমাদের বডি, এই বডির ভিতরে একটা ভাইরাস প্রবেশ করছে। সো এই যে ভাইরাস প্রবেশ করলো, এই ভাইরাস আমাদের জন্য ক্ষতিকর। সো এই ভাইরাসটাই আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিজেন। এখন এই যে ভাইরাস প্রবেশ করলো, এখন এই ভাইরাসরে ধ্বংস করার জন্য আমার বডি কিছু স্টেপ নিবে, বডি নতুন কিছু তৈরি করবে। তো বডি তারপরে বডির ভিতরে যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যান্টিবডি। মানে অ্যান্টিবডিরে ভাঙো, তাহলে কি পাইতেছি? অ্যান্টি আর বডি, মানে অ্যান্টিজেনের বিরুদ্ধে যে বডি তৈরি করছি আমরা সেটারে বলতেছি হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। এখন ধরো তোমার বডিতে কোনো অ্যান্টিজেন আসছে, আমরা ধরে নিলাম যে সাপোজ এটা হচ্ছে তোমার বডিতে আসছে একজন অ্যান্টিজেন, খারাপ মানুষ। এখন এর পাশে আসবে হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ বা এটারে বলতে পারি হচ্ছে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। যখন এ টের পাবে যে আমার বডিতে খারাপ একজন মানুষ, মানে খারাপ একটা জিনিস আসছে, ভাইরাস আসছে বা অ্যান্টিজেন আসছে, তো এখন এই যে ম্যাক্রোফেজটা আছে, ম্যাক্রোফেজ এ এখন সারা বডিতে এটারে ধরে নিয়ে নিয়ে খুঁজবে যে কোন জায়গায় আমার হেল্পার টি সেল আছে, কারণ এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে হেল্পার টি সেল। সো এটা সারা দেহে খুঁজে খুঁজে বের করবে হচ্ছে হেল্পার টি সেল। তখন হেল্পার টি সেলের কাছে আসলো, এটার নাম হচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেল, এটা এক ধরনের টি লিম্ফোসাইট। ঠিক আছে? তো এখন এই যে ম্যাক্রোফেজটা যেহেতু এই অ্যান্টিজেনরে ধরে ধরে নিয়ে খুঁজতেছে যে কোন জায়গায় আমাদের হেল্পার টি সেল আছে, তাহলে এটারে আমরা বলতে পারি না যে অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে। তো যেহেতু অ্যান্টিজেনরে প্রেজেন্ট করতেছে, এই কারণে এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। ঠিক আছে? তো এখন হেল্পার টি সেল তারপরে অ্যান্টিজেনের সাথে কানেক্ট হওয়ার পরে এ দুইজন বন্ধুরে ডাকবে যে তোমরা আসো, এই জায়গায় হচ্ছে ডাকাত ধরা পড়ছে, ডাকাত মারা লাগবে। তখন আসবে হচ্ছে দুইজন, একজনের নাম টি লিম্ফোসাইট এবং আর একজন বি লিম্ফোসাইট। সো এই যে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এসে আবার অনেক কোষ তৈরি করবে, অনেকগুলো টি কোষ তৈরি করবে। এইগুলোরে বলি হচ্ছে আমরা কার্যকরী টি কোষ বা কার্যকরী টি সেল। এবং আরেক ধরনের কিছু কোষ তৈরি করবে যার নাম হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। তো এখন সাইটোটক্সিক শব্দটা দেখো তো, সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ, এবং টক্সিক মানে কি? বিষাক্ত। সো কোষের জন্য বিষাক্ত। সো এই যে সাইটোটক্সিক টি সেল তৈরি হইলো, তখন এই সাইটোটক্সিক টি সেল গিয়ে এই যে আমাদের জীবাণু ছিল বা অ্যান্টিজেন ছিল এরা মেরে ফেলবে, এরা ধ্বংস করবে। তো বুঝছো, এই যে সাইটোটক্সিক টি সেল দিয়ে এই জীবাণু কোষটারে ধ্বংস করে দেওয়া হইতেছে, এটারই বলা হয় হচ্ছে কোষ বিধ্বংসী ক্রিয়া বা সাইটোটক্সিসিটি। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো নাকি এটা? অর্থাৎ সাইটোটক্সিসিটি বা কোষ বিধ্বংসী ক্রিয়া কি? না, জ্বর নিজে কোনো রোগ না, অন্য রোগের লক্ষণ। সিমেন কি? সিমেন হচ্ছে বীর্য।
অর্থাৎ এই সিমেনের মধ্যে মানুষের যে শুক্রাণু থাকে, শুক্রাণুগুলা থাকে এই জায়গায়, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এইগুলাই ছিল। এখন তোমাদের ইয়েতে যাই, বইতে যাই। বই থেকে আমরা ধীরে ধীরে দেখবো, তোমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে ওইগুলো বইয়ের টপিক থেকেই বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে প্রতিরক্ষা স্তরগুলা, এই জায়গায় আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনটা, তৃতীয় প্রতিরক্ষা স্তর কোনটা, এইটা আমাদের জানা লাগবে, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো এখন প্রথম তৃতীয় এগুলো সেম থাকলেও 2 নাম্বারের ক্ষেত্রে আজমল স্যারের সাথে অন্য বইগুলোর একটু ডিফারেন্স আছে। আজমল স্যারে দেওয়া আছে 6টা, কিন্তু এই বইগুলোতে দেওয়া আছে 9টা। এখন আমাদের এগুলো মনে রাখা লাগবে যে দ্বিতীয় প্রতিরক্ষার স্তর কি কি, ঠিক আছে? তো এটা আমরা সুন্দর একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে ফাইজা কম পড়ে আসে, ফাইজা নামে একটা মেয়ে, সে কম পড়ে আসে। তাইলে প্রথমে দেখো ফাতে কি, ফাতে বুঝতেছি আমরা ফ্যাগোসাইটিক কোষ। তারপরে ইতে হচ্ছে ইন্টারফেরন। তারপরে যাতে কি, এই যে জ্বর, দেহের তাপমাত্রা বৃদ্ধি বা জ্বর। তারপরে কতে কমপ্লিমেন্ট তত্ত্ব, কমপ্লিমেন্টারি সিস্টেম। এবং মতে হচ্ছে মারণ কোষ বা সহজাত মারণ কোষ। এই জায়গায় হচ্ছে প্রাকৃতিক ঘাতক কোষ লেখা আছে, এটা হচ্ছে এনকে সেল, ঠিক আছে, পাইলাম। তাইলে পরের পতে হচ্ছে কি, পতে প্রদাহ সৃষ্টিকারী এবং রেতে রক্ততঞ্চন। আর আশের আতে কি, আশের আতে হচ্ছে অ্যাকিউট ফেস প্রোটিন এবং শতে সাইটোকাইনস। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখা লাগবে মাস্ট। সো এই ছন্দ দিয়ে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি এটা। ঠিক আছে, আশা করি এই টপিক ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। সো এই ছন্দটা তোমরা লিখে রাখতে পারো। তারপরে খুব বেশি টপিক নাই এই বইতে আলাদা। সো অল্প কয়েকটা জিনিস আছে, সেগুলো আমাদের জানলেই হবে। আচ্ছা, এইগুলো একটু ব্যাখ্যা করে রাখছে। তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলো, আমি ততক্ষণে বের করি এরপরে কোন জায়গায় আছে। বাহ, খুবই কম, অল্প একটু পড়লেই আমাদের শেষ হয়ে যাবে আজকের টপিক। আচ্ছা, এই জায়গা থেকে একটা জিনিস, যে লিম্ফোসাইটের প্রকারভেদ, এটা আমাদের আজমল স্যারের বইতে নাই, বাট এই বইতে আছে, সো জানা লাগবে। সো দেখো, টি লিম্ফোসাইট হইতে পারে 2 ধরনের, একটা হইতে পারে টি লিম্ফোসাইট এবং আরেকটা হইতে পারে হচ্ছে বি লিম্ফোসাইট। বি সেল কি, বি সেল হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে বি লিম্ফোসাইট। এদের নামকরণ কেন করা হয়েছে? টি লিম্ফোসাইট যারা, তারা বোন ম্যারোতে অর্থাৎ অস্থিমজ্জায় তৈরি হয়, কিন্তু পরিণত হয় হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থিতে। এই কারণে এদের নাম দেওয়া হয়েছে টি লিম্ফোসাইট। এবং বি লিম্ফোসাইট যারা, তারা বোন ম্যারোতেই তৈরি হয় এবং বোন ম্যারোতেই পরিণত হয়, এই কারণে বি লিম্ফোসাইট বলা হয়। এছাড়াও অন্য একটা কারণ আছে বি নামকরণ করার, সো এটা আমরা একটু পরে দেখবো, সামনে আসতেছে। সো এখন এই যে আবার টি লিম্ফোসাইটের আবার 4 ধরনের হইতে পারে, 4 ভাগে ভাগ করা হয়। সো কি কি ধাপ? প্রথমে আসে হচ্ছে হেল্পার টি, 1 নাম্বার।
তারপরে কিলার টি 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সাপ্রেসর টি, এবং 4 নাম্বার হচ্ছে মেমোরি টি সেল। ঠিক আছে, এখন এই যে সাপ্রেসর টি এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনফো আছে যে এইডস রোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কোষের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পায়, এবং হেল্পার টি কোষ এবং সাপ্রেসর টি কোষকে রেগুলেটর কোষ বলা হয়। আচ্ছা, এইডস রোগ আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কোষের সংখ্যা মানে এই সাপ্রেসর টি কোষের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যায় কেন, এটা আমাদের একটু বোঝা লাগবে। ঠিক আছে, তো সাপ্রেসর টি কোষ কখন কাজ করে? যখন ধরো আমাদের বডিতে অ্যান্টিজেন আসছে, তার বিরুদ্ধে কাজ করতেছে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, তো কাজ করার পরে একটা সময় যখন অ্যান্টিজেনটা নিষ্ক্রিয় হয়ে গেছে, অর্থাৎ রোগ সেরে গেছে, তখন এই সাপ্রেসর টি বা হেল্পার টি সেল কিংবা হচ্ছে কিলার টি সেল এদের নিষ্ক্রিয় করে, যে তোমাদের কাজ শেষ, তোমাদের আর কাজ করা লাগবে না। কিন্তু এইডস রোগের ক্ষেত্রে হয় কি, এইডসের যে ভাইরাস, এইচআইভি ভাইরাস, সে লুকায়া যায়। সো লুকায়া যায়, তখন সাপ্রেসর টি মনে করে যে শেষ, কাজ শেষ হয়ে গেছে। সো অন্যান্য কোষগুলা ওরা ভাবে যে হচ্ছে আমাদের যেহেতু জীবাণু আছে বহিরাগত, সো অনেক কাজ করা লাগে। তখন সাপ্রেসরটি কি করে, যে ও দেখতেছে না কোনো তো প্রবলেম নাই, ভাইরাস তো এখন আর নাই, তো ও বেড়ে যায়, ও বেড়ে হচ্ছে সাপ্রেস করার ট্রাই করে। ঠিক আছে, এইডস হইলে কি হয়, যে এইডস হচ্ছে আমাদের বডির যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম যারা জাস্ট ধ্বংস করে দেয়, যার ফলে যত ধরনের রোগ আছে সব ধরনের রোগ আমাদের বডিতে আসা শুরু করে। এই কারণে বিভিন্ন ধরনের হচ্ছে অসুখ, তারপরে ধরো চিকন হয়ে যাওয়া, তারপরে যত অসুখ আছে সব অসুখ একসাথে লেগে পড়ে, কারণ কি ইমিউন সিস্টেমটা ধ্বংস করে দেয় এইডস। টি সাপ্রেসর সম্পর্কে বুঝছো? এরপরে দেখো বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হিউমারাল ইমিউনিটির সাথে জড়িত, এটা তো ভাই অবশ্যই পড়াইছে। তো দেখো এই জায়গায় বলা আছে যে পাখিদের ক্ষেত্রে বার্সা ফ্যাব্রিসিয়াস নামক লিম্ফ্যাটিক অঙ্গ, যা ক্লোয়েকার কাছাকাছি অবস্থিত হতে বি কোষ উৎপন্ন হয়, এই কারণে এদের নামকরণ করা হয়েছে বি। সো বার্সা কি? বার্সা হচ্ছে যে ধরো আমাদের হাতের কথা চিন্তা করি, সো এই হাত সাপোজ, তো এই জায়গায় এসে আমাদের মাসেলগুলো টেন্ডন হিসাবে শেষ হয়ে গেছে, শেষ হয়ে হাড্ডির সাথে জোড়া লাগছে। তো এখন যে জায়গায় মাসেলগুলো টেন্ডন হিসাবে শেষ হয়ে হাড্ডির সাথে জোড়া লাগছে, ওই জায়গায় কিন্তু সরাসরি ঘর্ষণ হওয়ার চান্স অনেক বেশি। সো এই কারণে ক্ষতি হইতে পারে আমাদের। এই কারণে কি এর নিচে একটা কুশনের মতো নরম একটা জিনিস থাকে, ওইটারই বলা হয় হচ্ছে বার্সা। তো পাখিদের এই একটা বার্সা, এই বার্সা থেকেই হচ্ছে এই আমাদের যে বি লিম্ফোসাইটগুলো, ওইগুলো প্রথম আবিষ্কার হয়, এই কারণে নাম বলা হয় হচ্ছে বি লিম্ফোসাইট। আর যা ক্লোয়েকার কাছাকাছি অবস্থিত, ক্লোয়েকা কি? ক্লোয়েকা হচ্ছে যে জায়গা থেকে আমাদের পায়ু পথ এইটা হচ্ছে তৈরি হয়, কিংবা অ্যানাস তৈরি হয়, ওই জায়গাটারে বলা হয় হচ্ছে ক্লোয়েকা। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়বা। তো আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, আর খুব বেশি পার্থক্য মানে এক্সট্রা ইনফরমেশন নাই, সো খুব বেশি পড়া লাগবে না আমাদের, এটা কিন্তু আমাদের জন্যই ভালো। আচ্ছা, এই জায়গা থেকে এক্সট্রা কিছু লাগবে না। এরপরে হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলোর ধীরে ধীরে অ্যান্সার করবো। আচ্ছা, এই যে সক্রিয় অনাক্রম্যতা এবং অক্রিয় অনাক্রম্যতা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা অবশ্যই পড়বা তোমরা। রাজীব ভাই ক্লাস অনেক ভালো করে বুঝাইছিল, এটা তোমরা পড়ে নিবা, বই থেকে রিডিং পড়বা এবং প্র্যাকটিস করবা। তুলতে তুলতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি, এই জায়গায় আসো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তো দেখো আজমল স্যারের বইতে, এই বইতে যত ইনফরমেশন দেওয়া আছে তত ইনফরমেশন নাই, কিছু ইনফরমেশন মিসিং আছে। যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলোতে, বিগত বছরগুলোতে এই বই থেকে কোশ্চেন আসতে দেখা গেছে এই চ্যাপ্টারের, সো এই কারণে আমরা একটু দেখব এই বই থেকে কি কি কোশ্চেন আসতে পারে। যেমন প্রথমত দেখো যে আমাদের আইজিজি বা ইমিউনোগ্লোবুলিন জি, এরা যেহেতু অমরা বা প্লাসেন্টা অতিক্রম করে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে আসে, এই কারণে এদের বলা হয় ম্যাটার্নাল অ্যান্টিবডি। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনফো। ম্যাটার্নাল অ্যান্টিবডি কোনটা? অ্যান্সার হবে হচ্ছে আইজিজি। তারপর এদের কাজ কি? ব্যাকটেরিয়া ও ভাইরাসকে অপসোনাইজেশনের মাধ্যমে ধ্বংস করে। ঠিক আছে, সো অপসোনাইজেশন করে কে? অপসোনাইজেশন করে হচ্ছে আমাদের আইজিজি। এখন অনেকেই কোশ্চেন করতেছে ভাই অপসোনাইজেশন কি? অপসোনাইজেশন কি আমরা একটু পরে পড়বো, যখন অ্যান্টিবডির কার্যপদ্ধতি পড়বো তখন আমরা দেখব। ঠিক আছে, সো প্যারা নিও না। তো অপসোনাইজেশনের মাধ্যমে আইজিজি কাজ করে, এটা জেনে রাখবে এখন, তাই হবে। তারপরে এগুলো বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিন প্রশমনে কাজ করে এবং কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্দীপিত করে দেহকে সুরক্ষিত রাখে। ঠিক আছে, তারপরে আসো আইজিএম। আইজিএম দেহের সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখছি। দেখো যে অ্যান্টিবডি কীভাবে তৈরি হইতে পারে, একটা সক্রিয়ভাবে অর্থাৎ দেহের ভিতরে তৈরি হতে পারে, আর একটা হইতে পারে যে বাইরে থেকে ল্যাবে তৈরি করে অক্রিয়ভাবে আমাদের বডিতে দিয়ে দেওয়া হয়েছে ইনজেকশনের মাধ্যমে। ঠিক আছে, বা মায়ের দেহ থেকে আসছে, ওটা কিন্তু সক্রিয়ভাবে আমাদের বডিতে তৈরি হয় নাই, মায়ের বডিতে তৈরি হয়েছে, ওইটা আমরা সরাসরি পাচ্ছি, যেমন আইজিজি, তারপরে আইজিএ, এইগুলা। কিন্তু এই যে আইজিএম, এই আইজিএমই হচ্ছে প্রথম যারা সক্রিয়ভাবে আমাদের বডিতে তৈরি হয়েছে ভ্রূণ অবস্থায়। ঠিক আছে, সো এই আইজিএম যেহেতু প্রথম আমাদের দেহে সক্রিয়ভাবে তৈরি হয়েছে, এই কারণে এটা বেশ ইম্পর্টেন্ট একটা ইনফো। এবং এই জায়গায় থেকে আরেকটা জিনিস জানবা যে আইজিএম পেন্টামার হিসেবে থাকে। পেন্টামার কি? পেন্টামার মানে হচ্ছে যে 5টা আইজিএম বা ইমিউনোগ্লোবুলিন এম, এরা একসাথে হয়ে থাকে সবসময়। যেমন এই যে এই স্ট্রাকচারটা দেখো, 1 2 3 4 5, এই 5টা আইজিএম একসাথে হয়ে আছে। ঠিক আছে, এবং এদের কাজ কি? এই ধরনের অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশনে কাজ করে। অ্যাগ্লুটিনেশন কি? এটাও হচ্ছে একটা অ্যান্টিবডির কার্যপদ্ধতি, আমরা একটু পরের টপিকে গেলে এটা জানতে পারবো। তারপরে ব্যাকটেরিওলাইসিস, ব্যাকটেরিয়া শব্দটা আসছে ব্যাকটেরিয়া থেকে, এবং লাইসিস, লাইসিস মানে কি? ভেঙে ফেলা। সো ব্যাকটেরিয়ারে ভেঙে ফেলে, ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে বা সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনরে ভেঙে ফেলে, ভেঙে এটা আমাদের কোষকে বাঁচায়। ঠিক আছে, তারপরে আচ্ছা বাকি ইনফরমেশনগুলো আজমল স্যারের বইতেও আছে, আমাদের এক্সট্রা ইনফরমেশন থেকে দেখা লাগবে না। তারপরে আইজিএ, আইজিএ প্রথম আমরা যখন মায়ের দুধ খাই, শাল দুধ বা কলোস্ট্রাম, সেটা থেকে আইজিএ হচ্ছে আমাদের বডিতে আসে। বাট এই জায়গা থেকে যে ইনফরমেশনটা লাগবে এই বই থেকে, সেটা হচ্ছে অন্ত্র এবং মল, এই জায়গায় যে আইজিএ পাওয়া যায় তার নাম হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি। ঠিক আছে, এই ইনফরমেশনটা একটু খেয়াল রাখবা। আইজিডি থেকে এক্সট্রা কিছুই নাই, আইজিই থেকে আছে। আইজিই রক্তরসে সবচেয়ে কম পরিমাণে থাকে, 0.1%, এটা একটি ইম্পর্টেন্ট ইনফো। এরপরে আছে মাস্ট কোষ বা বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ ত্বরান্বিত করে। আমরা কি জানি? মাস্ট কোষ বা বেসোফিল এগুলো সাধারণত হেপারিন, হিস্টামিন এইগুলো নিঃসরণ করতে থাকে। তো এই যে আইজিই, এই আইজিই যা করে কি, যে আরও বেশি পরিমাণে কিংবা আরও তাড়াতাড়ি এই যেন হিস্টামিন ক্ষরিত হয়, এই বিষয়টা সে খেয়াল করে, অর্থাৎ উদ্দীপিত করে, এক্সাইট করে দেয় যে আরও বেশি বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করো তুমি। এবং কৃমি জাতীয় পরজীবী নিষ্কাশনে সহায়তা করে এবং অ্যালার্জির হাত থেকে দেহরে রক্ষা করে। সো আজমল স্যারের বইয়ে একটা জিনিস লেখা আছে যে অ্যালার্জি ক্রিয়ায় এর নেতিবাচক ভূমিকা আছে। সো স্যার নেতিবাচক ভূমিকা বলতে কি বোঝাইছে আসলে ক্লিয়ার করে নাই, বাট এই জায়গায় কিন্তু আমরা কি দেখতেছি, দেহের জন্য কিন্তু পজিটিভ এটা, যেহেতু এটা অ্যালার্জির হাত থেকে দেহরে বাঁচাইতেছে। ঠিক আছে, এখন উৎপত্তিগতভাবে অ্যান্টিবডি কত প্রকার? অ্যান্টিবডি হতে পারে 2 প্রকার, কি কি? মনোক্লোনাল অ্যান্টিবডি এবং পলিক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে, এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই, সো আমাদের এটা জেনে নেওয়া ভালো। এখন এই যে আসো তোমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত জিনিস, অ্যান্টিবডির কার্যপদ্ধতি। এটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছিল। সো দেখো অ্যান্টিবডির কার্যপদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। এখন
অ্যান্টিবডি বিভিন্নভাবে কাজ করতে পারে, বিভিন্নভাবে অ্যান্টিজেনের হাত থেকে আমাদের বডিরে বাঁচাইতে পারে। মোটামুটি বলা যায় হচ্ছে এই জায়গায় 6টা ধরন আমাদের ব্যাখ্যা করা আছে যে এইভাবে অ্যান্টিবডি কাজ করতে পারে, ঠিক আছে। তো চলো দেখি প্রথম যেই কাজটা করে সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন এই জায়গায় কি করে, ধরো অনেকগুলো অ্যান্টিজেন আসছে, আমরা কিছুক্ষণ আগে কি দেখছি, অ্যাগ্লুটিনেশন কোনটা করে, অ্যাগ্লুটিনেশন করে হচ্ছে এই যে আইজিএম এবং আইজিজি এই দুইটা। সো এখন কি করবে, এই জায়গায় আইজিএম এবং আইজিজি আসবে, এসে সবগুলারে আঠার মতো একসাথে আটকাবে, আটকায় একটা দলার মতো তৈরি করবে, সবগুলো যেন একটা দলা হয়। যখন একটা দলায় পরিণত করবে, একসাথে করবে, তখন কি ওই জায়গায় ম্যাক্রোফেজ আসলে সবগুলারে একসাথে ধ্বংস করে ফেলতে পারবে। সো যেহেতু তখন ম্যাক্রোফেজের আলাদা আলাদা করে ঘুরে ঘুরে, ধরো একটা ছিল এই জায়গায়, একটা ছিল এই জায়গায়, একটা ছিল এই জায়গায়, সবগুলারে আলাদা আলাদা করে ঘুরে ঘুরে কিন্তু মারা লাগবে না ম্যাক্রোফেজের। ও কি করলো, সবগুলারে একত্রে করে ফেললো, অর্থাৎ দলবদ্ধকরণ করে ফেললো, একসাথে একটা দল ক্রিয়েট করে ফেললো, তখন আইসা সরাসরি এই জায়গায় মেরে ফেলতে পারবে, ঠিক আছে। সো এইভাবে একটা কাজ করতে পারে। তো যারা এভাবে কাজ করে তাদের আমরা বলি হচ্ছে অ্যাগ্লুটিনিন, ঠিক আছে, যেমন আইজিএম এবং আইজিজি। তারপরে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন মাধ্যমে। তো কি করে এরা, যে ধরো কোনো অ্যান্টিজেন আসছে, এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বিক্রিয়া করে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করার ফলে কি করে, একটা অধঃক্ষেপ পড়ে। সো তখন এই অ্যান্টিজেন আর ঠিকঠাক মতো কাজ করতে পারে না। সো এইভাবে একটা কাজ করে। এটা অধঃক্ষেপণ পদ্ধতিতে কে কে কাজ করে, আইজিএ এবং আইজিএম, ঠিক আছে। তারপরে আসা হচ্ছে অপসোনাইজেশন। সো অপসোনাইজেশন কি করে, যে ফ্যাগোসাইটোসিসকে ত্বরান্বিত করে। কিভাবে ত্বরান্বিত করে, যে ধরো এই জায়গায় অনেকগুলো অ্যান্টিজেন আসছে সাপোজ, এখন আমাদের যে ম্যাক্রোফেজগুলো ছিল ওরা এসে এই জায়গায় ফ্যাগোসাইটোসিস করতেছে স্বাভাবিকভাবেই, ম্যাক্রোফেজগুলো এসে ফ্যাগোসাইটোসিস করতেছে। এখন এই যে অ্যান্টিবডি আইজিজি এবং আইজিএম এর অপসোনাইজেশন করে, তো এখন এই আইজিজি এবং আইজিএম এসে করবে কি, আইজিজি এবং আইজিএম এরা এসে এই যে অ্যান্টিজেন ছিল এই অ্যান্টিজেনগুলোর সাথে কিছু পদার্থ লাগায় দিবে, কিছু পদার্থ লাগাই দিবে। এর ফলে কি হবে, এই যে ম্যাক্রোফেজ সে আরো উদ্দীপিত হয়ে যাবে যে আরে এ তো বেশি ক্ষতিকর। যেমন ধরো তোমার দেহে হচ্ছে একটা ডাকাত পড়ছে, তো ডাকাতের কাছে ছিল হচ্ছে সিম্পলি লাঠিসোঁটা ছিল, তো লাঠিসোঁটা দেখে গ্রামের মানুষজন তারে হচ্ছে আটকাইতে গেছে ডাকাতরে। তখন করলো কি, এই আইজিএ গিয়ে করলো কি, যে এই ডাকাতের সামনে আরো খারাপ খারাপ কথা রচনা করলো, যে আগে এতজন মানুষ খুন করছে হ্যান ত্যান। তো তখন গ্রামের লোকজন আরো বেশি খেপে যাবে, খেপে যায় সবাই মিলে আরো বেশি পরিমাণে তাদের মারধর করবে। ঠিক বিষয়টা হচ্ছে সেরকমই, যে অলরেডি এই আইসাদের খাচ্ছিল বা ধ্বংস করতেছিল, এর মাঝে এই আইজিজি এবং আইজিএম এসে কিছু পদার্থের সাথে লাগাই দিবে, অর্থাৎ অপশনাইজড করে দিবে, চিনায় দিবে যে দেখো এ আরো অনেক বড় অপরাধী, এটা তাড়াতাড়ি মারো। তখন এই যে ম্যাক্রোফেজগুলো আছে এগুলো আরো বেশি বেশি কাজ করবে, ঠিক আছে। সো এই হচ্ছে মেইনলি অপশনাইজেশন, বুঝতে পারছো অপশনাইজেশন। বুঝতে পারছো কিনা এটা জানাও। গুড, বুঝতে পারছে। তারপরে কমপ্লিমেন্ট সিস্টেমের সক্রিয়করণ। সো কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে গঠিত, প্রায় 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে হচ্ছে একটা কমপ্লিমেন্ট সিস্টেম গঠিত হয়। তো কমপ্লিমেন্ট সিস্টেমটা সক্রিয় করে কারা, সক্রিয় করে হচ্ছে ওই যে আইজিজি এবং আইজিএম। এটা অনেকটা এরকম যে ধরো তোমার এলাকায় হচ্ছে ডাকাত পড়ছে, তো যে বাসায় ডাকাত পড়ছে ওই বাসার একজন জেগে গেছে, জেগে গায়ে টের পাইছে হচ্ছে ডাকাত পড়ছে, তখন সে পালায় গিয়ে যতগুলা বাসা আছে ওই গ্রামের মধ্যে সবাইরে জাগায় তুললো। সো একজন জাগার ফলে সবাইরে ক্রমান্বয়ে এসে জাগায় তুললো যে এলাকায় তো ডাকাত পড়ছে সবাই আসো।
কমপ্লিমেন্ট সিস্টেমটা ঠিক সেরকমই, যে এই আইজিজি এবং আইজিএম এই 20 ধরনের প্লাজমা প্রোটিনের মধ্যে একটারে সক্রিয় করে ফেলে, তখন সেটা ক্রমান্বয়ে বাকি যে আরও আছে 19-20টা সবগুলো এসে সক্রিয় করে ফেলে, ফলে সবাই একসাথে হয়ে কাজ করা শুরু করে এবং তাড়াতাড়ি এই অ্যান্টিজেনরে মেরে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমরে সক্রিয়করণ। তারপরে প্রশমন বা নিউট্রিলাইজেশন। প্রশমন করে কিভাবে, যে ধরো তোমার বডিতে হচ্ছে একটা অ্যান্টিজেন আসছে, এখন এই অ্যান্টিজেন কি জন্য আসছে, বিষক্ষরণ করার জন্য। তো সেই অ্যান্টিজেন ধরো একটা বিষক্ষরণ করতেছে, এই জায়গায় দিয়ে একটা বিষক্ষরণ করতেছে, আমার বডির জন্য ক্ষতিকর। তখন এই যে অ্যান্টিবডিটা কি করবে, পুরা অ্যান্টিজেনরে আটকাবে না, পুরা অ্যান্টিজেনরে না আটকায় এই জাস্ট এই যে যেটুকু অংশ হলে বিষক্ষরণ করতে পারে এই অংশটুকুরে আটকায় দিবে। সো আটকায় দিলে কি এটার এই যে বিষক্ষরণ করলে এই বিষ কোনো কাজে লাগাইতে পারবে না, সো নিষ্ক্রিয় হয়ে গেল বা প্রশমিত হয়ে গেল। সো এটাই হচ্ছে প্রশমনকরণ। এখন এই যে কি বিষ আটকায় শুধু রেখে দিবে না, এই বিষ আটকানোর পাশাপাশি এই জায়গা দিয়ে সে আরো নিজে বিষক্ষরণ করা শুরু করবে এর মারার জন্য, তখন ওইটাতে বলবো হচ্ছে আমরা অ্যান্টিটক্সিন। সো টক্সিনের বিরুদ্ধে যে টক্সিন সেটাই বলবো হচ্ছে আমরা অ্যান্টিটক্সিন। ঠিক আছে, এবং এই যে প্রক্রিয়া এটাই হচ্ছে প্রশমিতকরণ। বুঝতে পারছো প্রশমিতকরণ? এবং লাস্টে আসে হচ্ছে বিশ্লিষ্টকরণ বা লাইসিস। লাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তো যখন কোনো অ্যান্টিজেন আসে তখন এই অ্যান্টিজেনটা ধরে সে সেল মেমব্রেন যে আছে বা কোষঝিল্লি যে আছে, কোষঝিল্লির হচ্ছে ভেঙে ফেলে, এভাবে হচ্ছে খেল খতম করে দেয়। ঠিক আছে, সেই হচ্ছে লাইসিস। এই হচ্ছে অ্যান্টিবডির কার্যপদ্ধতি। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাই তো ফেসবুকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়াজনিত কিছু সমস্যা। এই তিনটা টপিক আমাদের একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, দেখো এইডস এর কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়া সংঘটিত হইতে পারে না। সো এইডস যদি হয় তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরস্পরের সাথে বিক্রিয়া করতে পারে না, যার ফলে কি এটারে ধ্বংস করে দিতে পারে না। ঠিক আছে, এই কারণে এইডস হলে কিন্তু সব ধরনের রোগ বালাই হয় আমাদের, যেহেতু কোনো অ্যান্টিজেনরেই সে বিক্রিয়া করতে পারতেছে না কিংবা সাপ্রেস করে দিতে পারতেছে না। এই কারণে যত ধরনের রোগ বালাই আছে সব ধরনের রোগ বালাই আমাদের হইতে পারে। তারপরে কখনো কখনো নিজের দেহকোষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এটা বলা হয় হচ্ছে অটো ইমিউন রোগ। কীরকম, যে ধরো তোমার দেহেরই একটা কোষ ভুল করে কি করছে, ওই কোষের বিরুদ্ধেই সে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের যে দেহের কোষ সেই কোষটারই মেরে ফেলবে। যেমন এর উদাহরণ কি দেওয়া আছে, ডায়াবেটিস মেলাইটাস। এখন তোমরা বলো তো কমেন্ট করে যে ডায়াবেটিস কোন ইয়ের অভাবে হয়, হরমোনের অভাবে হয়, এবং সেটা কোন কোষ থেকে ক্ষরিত হয়। আচ্ছা, এটা সবাই জানো, ডায়াবেটিস হয় ইনসুলিন
জনিত কারণে, এবং ইনসুলিন কোন কোষ থেকে ক্ষরিত হয় এটা বলো, কমেন্ট করো। ইনসুলিন কোন কোষ থেকে ক্ষরণ হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কিন্তু পরিপাকের পড়া, তোমাদের অলরেডি জানা থাকা উচিত, অনেক ইজি একটা কোশ্চেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে তৈরি হয়, ঠিক আছে। সো এখন এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, এই বিটা কোষের বিরুদ্ধে যদি তোমার অ্যান্টিবডি তৈরি হয়, তখন বিটা কোষের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা বিটা কোষকে ধ্বংস করতে থাকবে। তো বিটা কোষে যদি ধ্বংস করতে থাকে, তাইলে কিন্তু আর হচ্ছে আমাদের যে ইনসুলিন তৈরি হইতে পারবে না। সো ইনসুলিন যদি না তৈরি হইতে পারে, তার মানে কি আমাদের আলটিমেটলি ডায়াবেটিস হবে। সো এই ডায়াবেটিস মেলাইটাস অটো ইমিউন রোগের কারণেও হইতে পারে, যে যদি বিটা কোষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। তারপরে যে দেহ অনেক সময় অ্যান্টিজেন নয় বরং এমন বস্তুর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করে যারা ক্ষতিকর না দেহের জন্য, তখন অ্যালার্জি হয়। সো ধরো নর্মাল একটা জিনিস যেমন ধুলাবালি কিংবা ধরো পানি, এইগুলার বিরুদ্ধেও কিন্তু অনেকের অ্যালার্জি আছে। ধরো ধুলাবালি ঢুকছে, সিম্পল একটা ধুলাবালু, খুব বেশি ক্ষতিকর না, কিন্তু আমাদের যে বডি দেখা যায় অনেক বেশি রিয়াক্ট করে ফেলে, ওভার রিয়াক্ট করে। ওভার রিয়াক্ট করলে তখন কি অ্যালার্জি তৈরি হয়, ঠিক আছে। বুঝতে পারছো এই পর্যন্ত? আশা করি বুঝতে পারছো। এই তো অ্যান্টিজেন অ্যান্টিবডি শেষ হইলো। এখন এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্যটা একটু পড়ে নিবা যাদের প্রবলেম আছে এই টপিকে। এখন আসি আমরা ভ্যাকসিনে। সো ভ্যাকসিন নিয়ে অনেকের প্রবলেম ছিল, ভ্যাকসিন নিয়ে একটু বলা দরকার না, বেসিক কথাবার্তা। সো ভ্যাকসিন কি? দেখো, আমরা কি জানি, অ্যান্টিজেন যখন আমাদের বডিতে প্রবেশ করে, তখন বডিতে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের, ঠিক না? এখন ধরো তোমার যেমন সিম্পলি বলি, যে করোনার সময়ের কথা বলি, যে ধরো করোনা আসছে, এখন আমাদের কি করা লাগবে? এই করোনার বিরুদ্ধে আমাদের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করা লাগবে, যার কারণে করোনা যখন আমাদের বডিতে আসবে, সাথে সাথেই যেন মেরে ফেলতে পারে, আগে থেকেই যেন জানা থাকে। এই কারণে কি করে, যে কোনো জীবাণুরে মেরে ফেলে, কিংবা জীবাণুর কোনো অংশ অথবা জীবাণু থেকে নেওয়া একটু বিষ, এটা ইনজেকশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকায় দেয়। কার্যক্ষম না, কিন্তু জীবাণুরে মেরে ফেলছে। ধরো এই হচ্ছে আমাদের বডি কোষ, এখন একটা জীবাণু আছে এরকম ক্ষতিকর, সেই জীবাণুরে আমরা কি করলাম, মেরে ফেললাম, মেরে ফেলে আমাদের বডিতে ঢুকাই দিলাম। তখন কি হবে, আমাদের বডি দেখবে আরে এ তো বাইরের, এই তো হচ্ছে আমাদের কোনো ভিতরের অর্গান না, ঠিক না? যে এই যে জীবাণুটা যদিও সে কার্যক্ষম না, কিন্তু এই যে আমাদের বডির কাছে কিন্তু ফরেন বডি, অর্থাৎ ভিতরের কোনো কিছু না, বাইরে থেকে আসছে মানে খারাপ। তখন কি করবে, এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডিটা সে কি করবে, মেমোরিতে সংরক্ষণ করে রাখবে, মেমোরিতে। তো যখন মেমোরিতে সংরক্ষণ করে থাকবে, তারপরে যখন আসলে কোনো ক্ষতিকর এই সেম জীবাণু ধরো ক্ষতিকর, খুব ক্ষতি করতে পারবে, সে যখন বডিতে ঢুকতে ট্রাই করবে, তখন তো জানি আরে এটা তো চিনে ফেলছি, আগেও আসছিল, তখন সাথে সাথে এটা মেরে ফেলবে। সো এই আমাদের বডিতে কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। তো ধরো মেরে ফেলে নাই, তখন কি করবে, মেরে না ফেলেও ধরো বডির একটা সিম্পল অংশ, ধরো এই যে কানের মতো অংশটা, এই অংশটুকু ভিতরে ঢুকাই দিলাম। সো এও তো কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এটা তো দেহের কাছে ফরেন বডি, বাইরের জিনিস। সো যদিও ক্ষতি করতে পারবে না, কিন্তু দেহ মনে করবে আরে এ তো বাইরের জিনিস, এ আমার ক্ষতি করতে পারে। সো তখন কি করবে, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে নিজের মেমোরিতে জমা রাখবে। সো পরে যখন পুরাটা ঢুকবে, তখন এইটুকের সাথে হলে তো মিল পাবে আমাদের বডি। সো মিল পাবে, দেখবে যে আরে এ তো আগেও আসছিল, এ তো হারামি বজ্জাত। সো এর বিরুদ্ধে তখন সে অ্যাকশন নিবে। সো এই হচ্ছে মেইনলি ভ্যাকসিন, ঠিক আছে। বুঝতে পারছো ভ্যাকসিন কি? কমেন্ট করো তো একটু, তার প্রবলেম ছিল। আচ্ছা ফাহিম ফয়সাল, তুমি একটা কোশ্চেন করতেছো, ক্লাস রিলেটেড কোশ্চেন করো, তোমার ওই কোশ্চেনের অ্যান্সার আমি পরে দিয়ে দিব, এখন ক্লাসের ভিতরে শুধু ক্লাসের অ্যান্সার দেওয়াই বেটার, ঠিক আছে। আমি দেখছি তোমার কোশ্চেন, পরে তোমার কমেন্ট অ্যান্সার দিয়ে দিব।
সো এই পর্যন্ত বুঝতে পারছো কি না ভ্যাকসিন কি? এই পর্যন্ত যে পড়ালাম একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও, আমরা তাহলে নেক্সট টপিকে আগাবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন এই যে উদাহরণগুলো আছে, দেখো এই জায়গায় ম্যাথ 23, ম্যাথ 17, সো এরকম কিন্তু এই পরিমাণে কোশ্চেন আসে। সো এই কোশ্চেনগুলো আমাদের পারা লাগবে, ঠিক আছে? তো যখন শক্তি হ্রাস হয়ে যায়, সো শক্তি হ্রাস হয়ে গেলে আমাদের কি খাইতে দেওয়া উচিত বলো তো? ভাত খাইতে দেওয়া উচিত যেন শক্তি পায়। বাট তারে যদি আমরা ভাত না দিয়ে পানি দেই, তাহলে কি শক্তি আরো কমে যাবে না? ঠিক সেরকমই এই যে ধরো শক্তি হ্রাস, এটা আমরা ভাত না দিয়ে পানি দিছি, তখন তার কি হবে যে সে আরো শক্তি কমে যাবে। সেটারে আমরা বলতে পারি না যে মামের পানি, ধরো মাম কোম্পানির পানি কিন্তু আমরা অনেক বেশি পরিচিত, ঠিক না? সেই মাম কোম্পানির যে পানি আছে, এই মামের পানি রুবির শক্তি হ্রাস করলো। আমরা এটা বলতে পারি রুবি নামে কেউ ছিল, সো আমরা বললাম মামের পানি রুবির শক্তি হ্রাস করলো। সো শক্তি হ্রাস করলো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে শক্তি হ্রাস ভ্যাকসিন, ঠিক আছে? সো মাতে কি, মাতে হচ্ছে মামস, তারপরে মেয়েতে কি মিজেলস বা হাম, তারপরে পানিতে কি পানি বসন্ত, তারপরে রুবিতে কি রুবেলা, ঠিক আছে না? সো এটা দিয়ে কিন্তু আমরা অনেক ইজিলি মনে রাখতে পারি। তো দেখো মামস মা, তারপরে মেয়ে দিয়ে হচ্ছে মিজেলস বা হাম, তারপরে পানির এই যে পানি বসন্ত, ঠিক আছে? তারপরে প দিয়ে আরো কয়েকটা তোমরা মনে রাখতে পারবা, প্লেগ আছে, পোলিও আছে, এরকম ভাবে মনে রাখতে পারো। তারপরে ধরো এই যে নিষ্ক্রিয় টিকা, নিষ্ক্রিয় টিকা কিভাবে মনে রাখতে পারো? হারপিক দিয়ে মনে রাখতে পারো, হারপিক, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারো। হারপিকের এইচ এতে কি, এইচ এতে হচ্ছে হেপাটাইটিস এ, এইচ এ, ঠিক আছে? তারপরে দেখো আর, আরতে কি, আরতে হচ্ছে র্যাবিস, তারপরে পি, পিতে কি পোলিও, তারপরে আই, আইতে কি ইনফ্লুয়েঞ্জা, এবং সি, সিতে হচ্ছে কলেরা, ঠিক আছে? ইজিলি মনে রাখতে পারবা, ঠিক না? এই তো বুঝতে পারছো আশা করি। এখন একটা কোশ্চেন করছিল যে দেখেন ভাই একই উদাহরণ দুই জায়গায় দেওয়া আছে, এইগুলো কি হবে? যে পোলিও এই জায়গায় শক্তি হ্রাসের ভিতরে দেওয়া আছে, আবার পোলিও নিচে মৃত বা নিষ্ক্রিয় এর মাঝেও দেওয়া আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখো ভ্যাকসিনগুলা কিভাবে তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু নামকরণ করা হয়। এখন এই যে পোলিও ভ্যাকসিন, এ দেখা যায় কি যে ধরো এই পোলিও ভ্যাকসিনটা একদম নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হওয়ার পরে তারপরে আমাদের বডিতে দিয়ে ভ্যাকসিন তৈরি করা হইতে পারে, অথবা এমনভাবেও তৈরি করা হইতে পারে যে ধরো জীবন মৃত করা হয়েছে, যে পয়সা আছে বাট ভালোভাবে বেঁচে নাই, ধরো একদম কমায় যাওয়ার অবস্থা, তার কোনো ক্ষমতা নাই বাট সে বেঁচে আছে, কোনো রকম বেঁচে আছে। সো এইরকম একটা পোলিও জীবাণু আমাদের বডিতে দিয়ে তারপরেও কিন্তু ভ্যাকসিন তৈরি করা যায়, তখন আমরা সেটারে বলবো হচ্ছে অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে? সো এটা একাধিক মানে একই জীবাণুর ভ্যাকসিন দুই নাম হইতে পারে, কারণ দুইভাবে তৈরি করা যেতে পারে। আশা করি বুঝতে পারছো। সো এই তো, এই জায়গা থেকে আর এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? এখন এই জায়গা থেকে তোমাদের মাস্ট যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে সার সংক্ষেপটা পড়বা। তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু মাজেদা ম্যামের বইয়ের এবং আলিম স্যারের বইয়ের, তো এই মাজেদা ম্যামের বইয়ের এই সার সংক্ষেপগুলো পড়বা, এবং এই জায়গায় কিছু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, সো সবগুলো তথ্যই কিন্তু পড়বা। এমন না যে এগুলো সম্পূর্ণ নতুন, এগুলো কিন্তু তোমরা পড়ে আসছো, আজমল স্যারের বইতে পড়ছো, এই বইতেও পড়ছো, সো এগুলো জাস্ট সুন্দর করে দেওয়া আছে। সো কোশ্চেন করার সময় কিন্তু এগুলো খুব ইজিলি চোখে পড়ার মতো, ঠিক আছে? সো এই জায়গাগুলো অবশ্যই পড়বা, মাস্ট মাস্ট।
সো এই পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে এটা কোনোভাবেই মিস দিবা না, ঠিক আছে? সো এই পর্যন্তই তো ছিল আজকের ক্লাস। লাস্ট মোমেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানায় ফেলো, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, কোনো কোশ্চেন তো দেখতে পাইতেছি না কারো। পিডিএফ কোথায় পাবো? পিডিএফ দিয়ে দেওয়া হবে, রাখবো। সো এগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই, এগুলো হচ্ছে শুরুর দিকে তো এই কারণে একটু কঠিন মনে হইতেছে। পড়তে থাকো, 2-1 দিন পড়লেই, কয়েকবার যখন রিভিশন দিবা, এক্সাম দিবা, তখন ধীরে ধীরে মনে থাকবে। কোশ্চেন সলভ করাই হচ্ছে আসল। সো যত বেশি কোশ্চেন সলভ করবা, ধীরে ধীরে এগুলো সব মনে পড়বে, ঠিক আছে? প্রথম প্রথম পড়তেছো তো, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, এই কারণে একটু হার্ড মনে হতে পারে, বাট আহামরি অত হার্ড না, ঠিক আছে? সো বেশি প্যারা নিও না, পড়তে থাকো, ঠিক হয়ে যাবে সব। আর হচ্ছে 3 মিনিট, এই 3 মিনিটের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলো, নয়তো আমরা লাইভ এন্ড করে দিচ্ছি। আচ্ছা, একজন লিখছো যে পরবর্তীতে মাজেদা ম্যামের বই পড়ার সময় কি হয়, মনে থাকে না আপনি কোনগুলা পড়তে হবে ইম্পর্টেন্ট বলছিলেন, এর জন্য কি করব? আচ্ছা, এর একটা সলভ হইতে পারে যে আমি এই জায়গায় দাগাইলাম যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমাদের আমরা প্রোভাইড করব, এর পিডিএফটা তোমাদের দিয়ে দিব। সো এই জায়গায় আমি যেগুলো দাগাইছিলাম জাস্ট ওইগুলোই পড়বো পিডিএফ থেকে, ঠিক আছে? বা পিডিএফ থেকে দাগ দিয়ে নিবা, তাই হবে। আর কোনো কোনো কোশ্চেন থাকলে বলো। আর মাত্র 2 মিনিট 15 সেকেন্ড আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই মনে হইতেছে, তাইলে হচ্ছে আমরা লাইভ এই জায়গায় এন্ড করে দিতে পারি, ঠিক আছে?